আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টে লিখেছি শর্ট ল্যান্ডিং সিস্টেম চিকেন স্টিকে বসেছে। এই শর্ট ল্যান্ডিং সিস্টেমটা কি আপনারা সকলেই জানেন, সবাই ভিডিও দেখেছেন, তাও আমি বলছি যে জাহাজে যখন ফাইটার প্লেনগুলো নামে তখন জায়গাটা এত ছোট থাকে, তার জন্য একটা স্টিলের দড়ি এপার থেকে ওপার অব্দি টানা থাকে। ওই প্লেনে একটা হুক থাকে, সেটাকে ফাঁসিয়ে দেওয়া হয়, তখন দড়িটা গিয়ে হুকটাকে টেনে ধরে মানে প্লেনটাকে স্পিড কমিয়ে থামিয়ে দেয়। চিকেন স্টেকে আমাদের জায়গা কম, সেখানে C-130 যে বিমানগুলো ছিল গ্লোব মাস্টার, তাতে প্রচুর জায়গা নিত। এখন সম্ভবত ওই জায়গাটা খালি করে ওখানে রাফাল ওখানে মোতায়েন করা হবে, বা বিদেশি কোনো শক্তি এসে যদি ওখানে বসে তাহলে সেগুলো মোতায়েন করা হবে ওখানে। তাহলে কি হলো, এদিকে আমরা বাংলাদেশ, ওদিকে চীন, আর এদিকে বার্মা, তিন দিকে নজর রাখার হলো। মানে ভবিষ্যতে কি হবে তো বলা যায় না। এখন থেকে ভারত তৈরি হয়ে বসে থাকছে যে যাই হোক না কেন ভারত কোনোটাকে উপেক্ষা করবে না। কালকে আমাদের সেনাপ্রধান এখানে একটা নয়াদিল্লিতে একটা কথা বলেছেন, একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিক বৈঠকে, সেটা কাগজে আমাদের বেরিয়েছে। সেটা বেরোচ্ছে কি, ভাবাচ্ছে তিনপর্শী প্রত্যয়ী সেনাপ্রধান। এখন তিনি যা বলেছেন তাতে তিনটে দেশের কথা বলেছেন। চীনের কথা বলেছেন অল্প করে, মেইনলি পাকিস্তানকে টার্গেট করা হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশও আছে। বাংলাদেশে 8 লাইন রয়েছে খবর, কিন্তু এই 8 লাইনের ভেতরে ইন বিটুইন দ্য লাইন অনেক কথা বলা আছে। আমি সেদিকে আসছি। আমি প্রথম থেকে রিপোর্টটা পড়ি, কারণ এখানে চীন, পাকিস্তান, বাংলাদেশ কিভাবে জড়িয়ে আছে সেটা আপনারা বুঝতে পারবেন। লেখা হচ্ছে, তিন প্রান্তে তিন প্রতিবেশীকে নিয়ে ভারত যে খুব কম বেশি উদ্বিগ্নতা কার্যত আজ বুঝিয়ে দিলেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। উত্তরের লাদাখ আপাতত শান্ত হলো, চীনের তৎপরতা বাড়ছে স্যাক্সকম উপত্যকায়। পশ্চিম সীমান্তের জঙ্গি শিবিরগুলিতে পাকিস্তানের মদত অব্যাহত। পূর্ব সীমান্তের বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পরে চীন পাকিস্তানের সঙ্গে নতুন অক্ষর গড়ার পথে। মানে চীন নতুন ভাবে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একটা সামন্তরাল সম্পর্ক রেখে যাচ্ছে বলে উনি বলছেন। তবে বাংলাদেশ সেনার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, মায়ানমার অসাধ্যের দিকেও ভারত নজর রেখেছে। সেনাপ্রধান জানিয়ে দেন, অপারেশন সিঁদুর এখনো চলছে। তার কথা, অপারেশন সিঁদুরের পরে সীমান্তে সন্ত্রাস কমেছে। গত বছর 26 জন জঙ্গি মারা গিয়েছে, তাদের 65% বিদেশি। স্থানীয় জঙ্গি সংখ্যা, মানে মৃতের সংখ্যা, স্থানীয় সংখ্যা 10-এর নিচে। সম্প্রতি জম্মু কাশ্মীরের সীমান্ত রেখার পাক ড্রোন দেখা গিয়েছে। সেনাপ্রধান বলেন, আর বিষয়টা নিয়ে দুদেশের ডিজিএমওর সঙ্গে কথা হয়েছে, পাকিস্তানকে সতর্ক করা হয়েছে, ভুললে চলবে না, অপারেশন সিঁদুর এখনো চালু আছে। এরপরেও আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণ রেখা ফের ড্রোন দেখা দিয়েছে। মানে ভারতকে উস্কাচ্ছে, ভারতকে উস্কাচ্ছে। যেটা বাংলাদেশ করছে সেটা পাকিস্তানও করছে। আকাশ যুদ্ধে পাকিস্তান ও চীনের মোকাবিলায় রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী গড়ার কথা জানিয়েছে সেনাপ্রধান। অপারেশন সিঁদুর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, প্রথম 22 মিনিটেই খেলা ঘুরে গিয়েছিল। 7 মে সকালে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে অতর্কিত আঘাত হানে ভারতীয় সেনা। পাক প্রতিরক্ষা কার্যত তালগোল পাকিয়ে যায়। 10 মে সকালে সেনার 3 বাহিনীকেই বলা হয়েছিল যুদ্ধ ব্যাপক আকার নিলে যা প্রয়োজনীয় পদক্ষেপ তাই করতে। উপগ্রহ চিত্রে ভারতের 3 বাহিনী পুরোপুরি যুদ্ধে নামার ছবি ফুটে উঠতেই পাকিস্তান সন্ধির প্রস্তাব দেয়। আবার বললেন পাকিস্তানি সন্ধির প্রস্তাব দিয়েছিল, এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এর মধ্যে কোনো হাত নেই। জবরদখল করার স্যাক্সম উপত্যকার জমি চীনের 1963 সালে চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। সেখানে চীনের সাম্প্রতিক পরিকাঠামো নির্মাণ নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে সাউথ ব্লক। আর সেনাপ্রধান বলেন, চীন পাক সীমানা সমঝোতা বেআইনি, স্যাক্সমে কোনো সক্রিয়তা আমরা অনুমোদন করি না।
চীনের সাম্প্রতিক যৌথ বিবৃতিও মানি না। তবে গালওয়ান প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনা কমাতে দুই দেশ আগ্রহী এবং সহমত। দুপক্ষই সীমান্তে শান্তি চায়। আমরা বাহিনীকে এমন ভাবে রাখতে চাই তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। সরি, এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে উনি বলছেন, মোহাম্মদ ইউনূসের জামানায় উদ্বেগ বেড়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে। সেনা নায়কের মন্তব্য, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তার দাবি, বাংলাদেশের 3 সেনা প্রধানের সঙ্গেই ভারতীয় সেনার 3 প্রধানের সরাসরি যোগাযোগ রয়েছে। ভারতের প্রতিনিধি দল সে দেশে সংশ্লিষ্ট সব অফিসারের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান বলেন, আশ্বস্ত করতে চাই বাংলাদেশ কোনোভাবেই ভারতের বিপক্ষে নয়। অর্থাৎ বাংলাদেশ যে ভারতের বিপক্ষে নয়, এখনো পর্যন্ত ভারত সেটাই মেনে চলেছে। কিন্তু যদি মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে চলছে তাতে যদি অবস্থার অবনতি হয়, তাহলে পরে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতে পারে। আর যে বলা হচ্ছে না এই 4-5 মাস কি 4-5 বছর, আসলে এই যে অন্তর্বর্তী নির্বাচনের কথা বলা হচ্ছে না, এই অন্তর্বর্তী নির্বাচনে মানে ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু আমেরিকা এবং ভারত বলে যাচ্ছে, অন্যান্য দেশও বলে যাচ্ছে। এই ইনক্লুসিভ নির্বাচনটা আদৌ হয় কিনা তার উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। তাই বলা হচ্ছে এখানে, আগে দেখতে হবে অন্তর্বর্তী সরকার থাকলে তার মেয়াদ কতদিন, 4-5 বছর নাকি 4-5 মাস, যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। যদি 4-5 মাসের টানা হয়, এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো না, আমি বরাবরই বলছি নির্বাচন হবে না, নির্বাচন হয়তো পেছাবে। এই 4-5 মাসের মধ্যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে পরে কিন্তু ঘটনা ঘটতে পারে এবং যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং চাল ডালের ব্যাপারে একটা কথা হয়েছে, সেটা হয়তো কালকে কাগজে হয়তো বেরোবে, আমি তখন আপনাদের বলবো। পণ্য সরবরাহ নিয়ে একটা কথা হয়েছে, সেটা আমাদের এখনো বেরোয়নি, ফলে আমি এখনো বলছি না ওটা। কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে পণ্য সরবরাহ খুব শিগগির বন্ধ হয়ে যাবে। এখন আপনারা নিজেরাই ভাবুন যে পণ্য সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আর যদি দেশের অবস্থা এই হাল হয়, তাহলে আপনারা মানে যেটা ভাবছেন যে ভারত বিরোধিতার কথা, সেই ভারত বিরোধিতা করে আপনারা কতটা লাভবান হবেন, এবার আপনারা নিজেরা ভাবুন। একটা হচ্ছে মার খাবেন, দ্বিতীয় হচ্ছে পেটেও লাত পড়বে। কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে যারা জেহাদ জেহাদ করে বেড়াচ্ছে, সমস্ত ইউনিভার্সিটি গুলো সব জেহাদিতে ভরে গেছে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা মানে ইউনিভার্সিটি, যেটা সারা বিশ্বে একটা স্থায়ী নাম করে দিয়েছিল, সেখানে এখন জেহাদের স্লোগান উঠছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাদের সকলের পা দিয়ে ছবি মারানো হয়, জাতীয় পতাকা ওখানে অবদলিত করা হয়, অথচ বাংলাদেশের জাতীয় পতাকা আমরা কখনো অপমান করি না, সেটা আমাদের ধর্মে নেই। হ্যাঁ, বিক্ষোভের মাঝে 2-1টা এরকম উত্তেজিত ঘটনা ঘটলে পরে তারা এগুলো করে, তবে তাই নিয়ে কিন্তু ভারতবর্ষ কিন্তু মানে পুলিশ কিন্তু ব্যবস্থা নেয়। যারা এই পতাকা জ্বালায় তারা কিন্তু ভারতের পুলিশের হাতে, পশ্চিমবঙ্গের পুলিশের হাতে বা দিল্লির পুলিশের হাতে তারা কিন্তু অ্যারেস্ট হয় এবং তাদের কিন্তু উপযুক্ত শাস্তিও হয়। সেটা 3 মাসের জেল হলো, কারোর পতাকা যদি তুমি জ্বালাও তাহলে দেশটাকে জ্বালানো হবে বলে এটা ধরে নেওয়া হয়, মানে আইনে ধরে নেওয়া হয়। আইনের 574 ধারা অনুযায়ী, আইপিসি 574 ধারা অনুযায়ী এটাকে ধরে নেওয়া হয়, কোনো দেশের পতাকা যদি জ্বালানো হয় সেই দেশকে জ্বালানো হয়েছে বলে ধরে নেওয়া হয়। যেমন আপনাদের কোনো বাংলাদেশি যে আমাদের ভারতের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের যে জমিটা আছে সেই জমিটা কিন্তু হচ্ছে ভারতের জমি, অলিখিতভাবে ভারতের জমি। ঠিক তেমনি ভারতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে কিন্তু জমিটা হচ্ছে বাংলাদেশের জমি, কিনা না হলো বাংলাদেশের জমি।
তার সুরক্ষার দায়িত্ব সমস্ত কিছু হচ্ছে ভারতবর্ষে। যেমন বাংলাদেশের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের, প্রণয় বারবার বাড়িতে বা অফিসে যাই বলুন না কেন। তবে বাংলাদেশ সম্পর্কে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী যা পরিষ্কার বলে দিয়েছেন, যদি এটা 4-5 বছর দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় তাহলে পরে সেটা হবে না। যোগাযোগ রাখা হচ্ছে মানে কি, নিরন্তর কথাবার্তা বলা হচ্ছে, সাবধান করা হচ্ছে, যোগ্য মানে কি বলে জবাব দেওয়ার কথা হচ্ছে, সমস্ত কথাই হচ্ছে। কিন্তু ভারতবর্ষে রেডি হয়ে বসে রয়েছে, আর ওখানে রাফাল গিয়ে নামবে বলে তার জন্য চিকেন স্নেকে আপনার ওইখানে শর্ট ল্যান্ডিং সিস্টেম করা হয়েছে, যেখানে 12টা 14টা বিমানও ওখানে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। এপার ওপার উড়ে গিয়ে তারা সমস্ত যা যা কাজ করার তারা সমস্ত করে নেবে। ফলে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যুদ্ধ 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 চাই, যুদ্ধ চাই, খুব সন্নিকটে এসে পৌঁছেছে। আপনারা সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকবেন। ভারতের সীমান্ত সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে এবার 1.5 ঘন্টার একটি সাংবাদিক বৈঠক করলেন ভারতের সেনাপ্রধান। এবং সেনাপ্রধান আজকে যে কথাগুলো বলেছেন তা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে শত্রুপক্ষরা আছে, অর্থাৎ চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি বিষয়ে তিনি মুখ খুলেছেন এবং ভারত সেনাবাহিনী এবং সেনাবাহিনী রিলেটেড প্রস্তুতি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তার আভাস কিন্তু আপনারা সেনাপ্রধানের এই বক্তব্য থেকে পেতে পারেন। প্রধানত 4টি বিষয় আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, যা কালকে ভারতের সেনাপ্রধান বলেছেন। এবং সেনাপ্রধান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কোনো ধরনের বাহ্যিক যে চাপ কিংবা বাহ্যিক যে শত্রুপক্ষের যে থ্রেটফুল অ্যাটিটিউড তা দমন করার জন্য ভারতের সেনারা সদা তৎপর। প্রথমত পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি একাধিক কথাবার্তা বলেছেন। ভারত এই মুহূর্তে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে 8টি জঙ্গি ঘাঁটিকে লক করে ফেলেছে। অর্থাৎ ভারতের সেনাপ্রধান বলেছেন এই মুহূর্তে ভারত স্পষ্ট বুঝতে পেরেছে যে পাকিস্তান তাদের সীমানাবর্তী অঞ্চলে 8টি নতুন জঙ্গি ঘাঁটি তৈরি করেছে, যার মধ্যে 2টি এলওসি অঞ্চলে এবং বাকি 6টি ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে। ভারত এই বিবৃতি দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি ডালে ডালে চলে বা পাতায় পাতায় চলে, ভারত তার পরবর্তী স্টেপে অলরেডি পৌঁছে গেছে। পাশাপাশি আজকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে অপারেশন সিন্দুর এখনো চলছে। অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তান তাদের স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পেরেছিল যে আমরা কি করতে চলেছি এবং আমাদের স্টেপটি কতটা ভয়ঙ্কর তা আগাম বুঝতে পেরেই বারবার সিজফায়ারের জন্য আবেদন পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। সেরকম কিন্তু পরিষ্কারভাবে আজকে ভারতের সেনাপ্রধান বলেছেন। এমনকি তিনি বলেছেন আমাদের যে সরকার বা সরকারের প্রধান ভারতের সেনাবাহিনীকে ফুল ফ্রিডম দিয়েছিল অপারেশন সিন্দুর পর্বে, এবং এর জন্যই পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি এবং 11টি মিলিটারি বেস তছনছ করতে পেরেছে ভারতের সেনাবাহিনী বা ভারতের সেনারা। Op Sindoor was conceptualized and executed with precision. Through 22 minutes of initiation on 7th May and an orchestration that lasted 88 hours up to 10th May, the operation reset strategic assumptions by striking deep, dismantling terror infrastructure, and puncturing the long-standing nuclear rhetoric. The army successfully destroyed 7 out of the 9 targets and thereafter played a pivotal role in ensuring calibrated response to Pak actions. As you may be aware, Operation Sindoor remains ongoing. Any future misadventure will be resolutely responded to. পাশাপাশি এই যে 6টি জঙ্গি ঘাঁটি এবং 2টি ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে যে জঙ্গি ঘাঁটির কথা ভারতের পক্ষ থেকে যে তুলে ধরা হয়েছে, সেখানেও বলে দেওয়া হয়েছে যদি কোনো অবস্থাতেই এই জঙ্গি ঘাঁটি থেকে বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে আমাদের ব্রহ্মোস মিসাইল এই 8টি টেরর ক্যাম্পকে সম্পূর্ণভাবে তছনছ করে দেবে। ভারতের সেনাপ্রধান বলেছেন যে আমরা প্রায় 100 থেকে 150 জন অ্যাক্টিভ জঙ্গিকে সার্ভিলেন্সের আওতায় নিয়ে এসেছি এই সকল জঙ্গি ঘাঁটিতে।
অর্থাৎ ভারত এই জঙ্গি ঘাঁটিগুলোর লোকেশন লক করে দিয়েছে এবং আন্তর্জাতিক স্তরের সামনে এই বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে, দেখো ভাই, পাকিস্তান অলরেডি এই ধরনের নাশকতার পরিকল্পনা করেছে বা করছে, আমরা জানতে পেরে গেছি। এরপর যদি তোমাদের উপরে আমরা মিসাইল বর্ষণ করি তাহলে দয়া করে কান্নাকাটি করে ভারত সিভিলিয়ানদের হত্যা করেছে এই ধরনের ফালতু অভিযোগ অপারেশন সিন্দুরের মতো সময় করো না। सबसे पहले मैं ये बताना चाहूँगा कि ऑप सिंदूर के बाद जो हमारा टेररिस्ट इनिशिएटेड इंसिडेंट है वो तकरीबन ख़त्म हो चुका है। मैंने आपको जैसे बताया कि उसी प्रकार से जो एक्टिविटीज़ हैं वो बहुत कम हो चुकी हैं। इसका मतलब ये नहीं है कि हमने JNK में कोई किसी प्रकार की कमी पेशी की है या कोई हमने किसी प्रकार की फ़ौज को वहाँ से निकाला है। हमने उतना ही दबाव बना के रखा हुआ है। जैसे मैंने आपको बताया कि क्या वापस बाहर के जो कैंप्स हैं, जो वेस्ट साइड कैंप्स हैं, जिसके बारे में मैंने अभी बताया कि 8 कैंप्स अभी भी वहाँ पे एक्टिव हैं हमारी नॉलेज में, और उस पर अभी भी लोग बैठे हुए हैं। कितने बैठे हैं ये अलग अलग इसके सोच विचार हैं, बट हमारी तरफ से अगर देखा जाए तो तकरीबन 100 से 150 लोग हो सकता है वहाँ पर बैठे हों। जहाँ तक पॉलिटिकल रिटोरिक है या जहाँ तक जो हुर्रियत जो उस साइड है, पाकिस्तान है, क्या वो पूरी तैयारी कर रही है? मेरे हिसाब से पूरी तैयारी कर रही है। क्या पाकिस्तान उन लोगों को शह दे रहा है जो इस चीज़ को, रेडिकलाइजेशन को और लोगों को मोटिवेट करते हैं यहाँ पे आने के लिए? हाँ, वो कार्रवाई चल रही है। फंडिंग जो है, फंडिंग चूंकि अभी उसके तरीके बदल गए हैं तो तुरंत हो सकता है मैं उसका जवाब ना दे पाऊँ। পাশাপাশি ভারতের সেনাপ্রধান বলেছেন, এই যে সাম্প্রতিক সময় সীমান্তে ড্রোন হামলার ছক পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে তা একটি পরিকল্পিত অ্যাটাক। কারণ ড্রোনগুলো সমস্ত ড্রোনই লাইট অন করে রেখেছিল এবং একটি লো হাইটে উঠছিল। অর্থাৎ সীমান্তে তারা ট্রুপ মুভমেন্ট, মিলিটারি ডিপ্লয়মেন্ট, মিলিটারি উইকনেস সমস্ত কিছু ম্যাপিং করার জন্যই যে পাঠিয়েছিল তা কিন্তু ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলে দেয়। এতদিন অব্দি ড্রোন অ্যাটাক মানে অনেকে ভাবছিলেন যে চোরা শিকারকারী বা চোরা চালানকারীরা এই সকল ড্রোন পাঠিয়ে হিরোইন পাচার করার চেষ্টা করে বা অবৈধ জিনিস পাচার করার চেষ্টা করে, কিন্তু ভারতের সেনাপ্রধান আজকে পরিষ্কার বললেন এটা একটা ক্যালকুলেটিভ মুভ পাকিস্তানের পক্ষ থেকে। কারণ যে উচ্চতায় ড্রোনগুলো উঠছিল তা কিন্তু কোনো জিনিসকে ম্যাপিং করার জন্য ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা ড্রোনের লাইট অন ছিল। আপনারা জানেন সন্ধ্যে 6:30 থেকে 7:15-র মধ্যে অন্তত 4টে ড্রোনকে ভারতের সেনাবাহিনী কিন্তু ডিটেক্ট করে। মধ্যরাতে আরো অনেক ড্রোন সীমান্তের কাছাকাছি যখন উড়ে আসে তখন কিন্তু গুলি চালাতে বাধ্য হয় ভারতের সেনারা। আজকে ভারতের সেনাপ্রধান এই পুরো বিষয়ে মুখ খুলে পাকিস্তানকে কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিলেন। চায়না প্রসঙ্গে ভারতের সেনাপ্রধানও যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু করেছেন। এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চলে অন্তত চায়নার সাথে ভারত একটা স্টেবিলিটি চাইছে বলে ভারতের সেনাপ্রধান কিন্তু বলেন। পাশাপাশি সাকসাম ভ্যালি, যে ভ্যালিকে নিয়ে এত চর্চা হচ্ছে সাম্প্রতিক সময়, তা যে পাকিস্তান ইল্লিগালি চায়নার হাতে তুলে দিয়েছে সে কথাও কিন্তু সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন। পরবর্তী টার্মে বাংলাদেশ প্রসঙ্গে সেনাপ্রধান কিছু কথা বলেন। সেনাপ্রধান পরিষ্কার বলেন যে আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন মাধ্যমে সদা তৎপরতার সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের একটাই লক্ষ্য, কোনো অবস্থায় যেন মিসকমিউনিকেশন না হয়। যদি বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারত পাল্টা দেবে, কিন্তু মিসকমিউনিকেশন যদি হয় তাহলে কিন্তু বড়সড় কোনো যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে, তা সেনাপ্রধানের কথাতেই পরিষ্কার। মিসকমিউনিকেশন মানে এখানে কি বলতে চেয়েছেন দেখুন, অত্যন্ত বুদ্ধিদীপ্ত স্টেটমেন্ট। মানে বাংলাদেশ সরকার বর্তমানে তুরস্ক এবং আর্মির সঙ্গে, তুরস্ক এবং পাকিস্তান আর্মির সঙ্গে যেভাবে যোগাযোগ বাড়াচ্ছে তা ভারত কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না। কিন্তু ভারত এটা বুঝিয়ে দিচ্ছে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা বাংলাদেশের কেয়ারটেকারের সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ মিলিটারি এর সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই তা ভারত বিশ্বাস করে। অর্থাৎ বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা কিছুটা ভারত বিরোধী হলেও ভারত বিশ্বাস করছে এই পার্টিকুলার পদক্ষেপের সঙ্গে সেনাবাহিনীর কোনো অ্যাটাচমেন্ট নেই। কারণ যদি সেনাবাহিনীও এই ধরনের পদক্ষেপ নিত তাহলে ভারত এই পুরো বিষয়টিকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে স্বীকৃতি দিত, তাহলে বাংলাদেশ মিলিটারির সঙ্গে ভারত আর যোগাযোগ রাখতো না। উল্টে বাংলাদেশের বিপক্ষে করা অ্যাকশনে ঝাঁপাতে পারত সেনাবাহিনী, সে তার জন্যই মিসআন্ডারস্ট্যান্ডিং শব্দটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ ইউনূস 1 বছরের একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ওয়েট অ্যান্ড সি। 1 বছর পর এই সরকার যখন ফেব্রুয়ারিতে চলে যাবে, মানে আর 1.5-2 মাস পর, তখন বাংলাদেশ যে সরকার গঠিত হবে সেই নির্বাচিত সরকারের অরিজিনাল যে স্ট্যান্ড পয়েন্ট
পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্টটাকে বিচার বিবেচনা করে ভারত পদক্ষেপ নেবে, তা কিন্তু কালকে ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তিনি পরিষ্কার বলেছেন, ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট, উই ডোন্ট নিড টু রিয়াক্ট ফাস্ট। অর্থাৎ এখনই আমাদের দ্রুত গতিতে এই গভর্নমেন্টের বিপক্ষে অ্যাকশনে ঝাঁপাতে হবে না, 1-1.5 মাস সময় দিন। যে নির্বাচিত সরকার গঠন হবে, সেই নির্বাচিত সরকার কি করবে তার উপরেই ডিপেন্ড করবে ভারতের সেনাবাহিনী কি ভাবছে। দেখুন, নির্বাচিত সরকার কারা গঠন করবে তার আভাস অনেকে পেয়ে গেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত যে কতটা গুরুত্বপূর্ণ অংশ তা কিন্তু ডক্টর জয়শঙ্কর বাংলাদেশ সফরে গিয়েই তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কোথায় যাবে এবং সেই ভোট ব্যাংক কি যে ডিসাইডিং ফ্যাক্টর তা ভারত জানে, এবং ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের এই ছাত্র নেতা যারা ক্রমাগত ভারত বিরোধী হুমকিতে বিশ্বাস করে তাদেরকে ব্যাক করছে না, তা কিন্তু স্পষ্ট। অর্থাৎ 1 মাস পর বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় তার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ মিলিটারি এবং ভারতের মিলিটারির সম্পর্ক কোন দিকে যাবে সেই পুরো বিষয়টি। পাশাপাশি স্যার ক্রিককে নিয়ে ভারতের সেনাপ্রধান একাধিক কথা বলেছেন, এবং স্যার ক্রিককে কেন্দ্র করে পাকিস্তান যে নেভাল ডিপ্লয়মেন্ট শুরু করেছে তাও যে ভারত জানে তা কিন্তু আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আরবিয়ান সি এর কাছে স্যার ক্রিককে নিয়ে রীতিমতো ভারত এবং পাকিস্তান কিন্তু নতুন করে সংঘাতে জড়িয়েছে। রাজনাথ সিং পরিষ্কার বলেছিলেন, স্যার ক্রিককে যদি নেওয়ার চেষ্টা করা হয় তাহলে করাচি অবধি পৌঁছে যেতে পারে ভারতের সেনাবাহিনী। অর্থাৎ ইতিহাসকে ফিরিয়ে নিয়ে বর্তমানকে তিনি অন্যভাবে সাজাতে চলেছেন, এবং ভবিষ্যতে যে পাকিস্তান বিপদে পড়বে তার আভাস কিন্তু ভারতের রাজনাথ সিং পরিষ্কার দিয়েছিলেন। আজকে যেখানে দেখা যাচ্ছে এই হুমকি হুঁশিয়ারির পর পাকিস্তানের আসিম মুনির ভয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে স্যার ক্রিকের কাছে শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জ রেডার সিস্টেম যা আমেরিকা এবং চায়না থেকে কিনেছে তা কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। পাশাপাশি গ্রাউন্ড ফোর্সের যদি আপনারা বিষয়টি দেখেন, দেখবেন 3000 মেরিন ব্রিগেড এখানে ডিপ্লয় করেছেন পাকিস্তানের আসিম মুনির। পাশাপাশি গ্রাউন্ড মিসাইলের সঙ্গে সারফেস টু এয়ার মিসাইল ইন্টিগ্রেটেড করে স্যার ক্রিককে ভারতের আক্রমণ থেকে বাঁচানোর জন্য পরিকল্পনা করে দিয়েছেন নাসিম মুনির, যা ভারত অলরেডি জেনে গেছে। অর্থাৎ এমন কি পরিকল্পনা তারা করলেন যে ভারত আন্তর্জাতিক স্তরের সামনে অলরেডি ফাঁস করে দিল। পাশাপাশি এই অঞ্চলের জন্য নতুন সাবমেরিন চীনের থেকে কিন্তু পাকিস্তান কিনছে। যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে 2 থেকে 3টে হাঙর সাবমেরিন পাকিস্তান কিন্তু এখানে ডিপ্লয় করতে চলেছে। এই সাবমেরিনগুলো প্রত্যেকটি সাবমেরিনই কিন্তু এআইপি ইকুইপড 2800 টনসের। এআইপি ইকুইপমেন্ট মানে হলো একটি ন্যাচারাল সাবমেরিন মাটির এই জলের তলায় যতক্ষণ থাকতে পারে তার থেকে অনেক বেশি থাকতে পারবে এই ধরনের সাবমেরিনগুলো। মানে সাধারণ একটি সাবমেরিন জলের তলায় 5 থেকে 6 দিন থাকতে পারলেও এই ধরনের সাবমেরিন কিন্তু 10 থেকে 12 দিন থাকতে পারবে জলের তলায়। ফলে পাকিস্তান শুধুমাত্র ভারতের আক্রমণ থেকে বাঁচার জন্য ভারতের উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের সাবমেরিন কিন্তু ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে, এবং তারা কিন্তু চায়নার সঙ্গে সাবমেরিন রিলেটেড ডিলও কমপ্লিট করে ফেলেছে। পাশাপাশি তুর্কির কভার্ট এখানে ডিপ্লয় করা হয়েছে। দেখুন, পাকিস্তান প্রাথমিকভাবে টার্গেট করতে পারে গুজরাট উপকূলের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে। গুজরাট উপকূল অঞ্চল থেকে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, এবং এখানে কিন্তু রিলায়েন্সের জয়নগরের রিফাইনারি আছে, এবং জয়নগর কেন্দ্রিক একাধিক এমন গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার সাম্প্রতিক সময় ভারত এখানে তৈরি করেছে যা ভারতের অর্থনীতির সঙ্গে সরাসরি কানেক্টেড। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান কিন্তু অমৃতসরের মতো গোল্ডেন টেম্পলকে টার্গেট করেছিল। ফলে আজকে পাকিস্তান যে নতুনভাবে ভারতের এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করবে তা কিন্তু বোঝা যাচ্ছে। ভারতের সেনাপ্রধান সবটি জানেন, এবং আন্তর্জাতিক স্তরের সামনে কালকে পাকিস্তানের ব্লুপ্রিন্ট সকলের সামনে প্রকাশ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান যা করছে ভারত অলরেডি তা জানে, এবং ভারত যা জানে আন্তর্জাতিক স্তর তা জানুক। কারণ কালকে যদি ভারত এদের উপর আক্রমণ করে, দয়া করে সিভিলিয়ান সেন্টিমেন্ট গেম খেলার চেষ্টা যেন ভারতের বিপক্ষে না খেলার চেষ্টা করা হয়, তা ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। কি করবে ভারত? প্রশ্ন থেকেই যাচ্ছে কালকে সেনাপ্রধানের এই সাংবাদিক সম্মেলনের পর। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে